হ্যালো ভিউয়ার্স, এসএ চ্যানেল অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমি ময়মনসিংহ বোর্ড 2022 সালের ব্যাংক সামনে বিবরণী যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা সমাধান করব। তার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখিও, সাথে বেল আইকন প্রেস করে আমি প্রত্যেকটা ভিডিও দেখে একটু লাইক করে দিও। তাছাড়া ওই বিগত আমি প্রশ্ন সলভ করছি, ওগুলো একটু দেখে তোমরা নিজেরাই অঙ্ক করে নিও, সমাধান করে নিও এবং সেগুলো ভিডিওগুলো লাইক করে দিও। এবার আসলে আমরা মূল প্রশ্নে ফিরে যাই। মূল প্রশ্নে বলা হয়েছে 2021 সালে 31 ডিসেম্বর তারিখে শাপলা ট্রেডার্সের নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্দিষ্ট ছিল 28,200 টাকা, কিন্তু উক্ত তারিখে ব্যাংক বিবরণী ব্যাংক স্টেটমেন্ট মোতাবেক ব্যাংক জমা উদ্দিষ্টের মিল ছিল না। অনুসন্ধান করে নিম্নলিখিত কারণগুলো খুঁজে পাওয়া যায়। ইস্যুকৃত চেক বাঙানো হয়নি, চেক ইস্যু করা হয়েছে কিন্তু চেকটা বাঙানো। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 3,000 টাকা নগদানভুক্ত হয়নি। ব্যাংকে সরাসরি নগদ আমাদেরকে না জানিয়ে ব্যাংকে জমা দিয়েছে দেনাদার, সেটা ব্যাংক স্টেটমেন্টে এসে দেখা গেছে সরাসরি ব্যাংকে নগদ জমা দিয়েছে 3,000 টাকা। আদায়ের জন্য জমাকৃত 10,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তারপর আদায়ের জন্য জমাকৃত 10,000 টাকা ব্যাংকে কর্তৃক আদায় হয়ে যাচ্ছে। ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যিত চেক 8,000 টাকা, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1,500 টাকা, ব্যাংক চার্জ 300 টাকা নগদান বইতে বিবর্তিত হয়নি। ক্রমিক 4 নং এর জাবেদা দাখিল আদা। ক্রমিক 4 নং জাবেদা ঠিক আমরা সহত ব্যাংকে চেক জমা দিলে সেটা আমরা কী করি, ব্যাংক জমা ডেবিট প্রাপ্য হিসেব ক্রেডিট করি না। ব্যাংক এখন সেটা ডি জমা করেছি, ডি জমা করাতে আমরা নগদের বইতে জমা দেখিয়েছি, কিন্তু ব্যাংকের জমা দেখানো হচ্ছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে যেহেতু চেকটা ডি জমা হয়েছে সেটা ব্যাংকে জমা হয়নি, ব্যাংক স্টেটমেন্টে জমা হয়নি। তাহলে নগদান বইতে জমা আছে কিন্তু ব্যাংক স্টেটমেন্টে জমা নেয়। তাহলে এটা জাবেদা হবে কি, যেহেতু ব্যাংক ডেবিট করছে এখন ব্যাংক ক্রেডিট করতে হয়, আর প্রাপ্য হিসাব যেহেতু ক্রেডিট করছি প্রাপ্য হিসাব ডেবিট। ঠিক দেখুন, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 8,000 টাকা। উত্তর জাবেদার যোগফল 8,000 টাকা। ডিসেম্বর 8 শাপলা ট্রেডার্স সাধারণ জাবেদা কয়েক প্রশ্নের সমাধান, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আসো প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সামান্য বিবরণী প্রস্তুত করে। আমরা এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সামান্য বিবরণী প্রস্তুত করবো। শাপলা ট্রেডার্স ব্যাংক সামান্য বিবরণী 2021 সালে 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত বিবরণ টাকা ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। আচ্ছা, এবার যোগ লিখবো আর বিয়োগ লিখবো, ঠিক আছে, দিয়ে এভাবে একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবো 400। তাহলে প্রচলিত পদ্ধতি ব্যাংক সামান্য বিবরণ এগুলো দিয়ে ব্যাংক সামান্য বিবরণ। প্রথম লিখবে কি, নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্দিষ্ট 88,000 টাকা 88,200 টাকা। লিখবে কি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্দিষ্ট 28,200 টাকা। এইবার আসো ইস্যুকৃত চেক বাঙানো হয়নি, আমরা চেক ইস্যু করে দিচ্ছি, চেক ইস্যু করেছি বা আমাদেরকে চেক দিয়েছি এরকম, বা কোনো একটা যে টাকা পাবে ওকে চেক ইস্যু করে দিচ্ছি। চেক ইস্যু করতে আমরা নগদান বইতে লিখেছি কিনা ব্যাংক জমা ব্যাংক জমা ক্রেডিট বা একই পদের হিসাব ডেবিট, পদের হিসাবে ব্যাংক আমরা কী করছি, জমা দেখাইছি ব্যাংক আমরা বিয়োগ দেখাইছি না ব্যাংক জমা, এখন সেটা কি যোগ করে দিব। দেখবে কি, ইস্যুকৃত চেক বাঙানো হয়নি 5,000 টাকা। আচ্ছা, এরপর আসো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। দেনাদার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছে সেটা আমরা জানি না, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে এসে দেখি আমরা আমাদের ব্যাংকে জমা বেশি দেখাচ্ছে, একজন দেনাদার টাকা ব্যাংকে জমা দিয়েছে সরাসরি, এবং সেটা কিন্তু ব্যাংকে লেনদেন হয়েছে, কিন্তু আমাদের মাধ্যমে লেনদেন হয়েছে। কারণ আমরা যখন ব্যাংক স্টেটমেন্ট দেখি যে 3,000 টাকা বেশি আছে, তাহলে দেখবে কি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। এই দুইটাই কিন্তু আমি আগে যেটা ভিডিওর মধ্যে একটা চার্টের মাধ্যমে সংক্ষিপ্ত বিবরণীতে দেখাইছিলাম কীভাবে তোমরা এই চার্টটা দেখে ব্যাংক সামান্য বিবরণ করবে।
যেমন স্বীকৃত চেক কিন্তু ব্যাংকে উপস্থাপন হয়নি বা বাগানো হয়নি। ওই যে প্রথম পয়েন্ট যেটা ছিল, প্রথম পয়েন্টে যেটা স্বীকৃত চেক বাগানো হয়নি। এরপর দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যেমন ব্যাংক কর্তৃক দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, ব্যাংক কর্তৃক সরাসরি দেনাদার হতে বা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এটা দ্বিতীয় পয়েন্ট। এটা যোগ হয়েছে, দেখছো? ব্যাংক স্টেটমেন্ট তোমরা অবশ্যই এটা একটু আমার এই ভিডিওটা আমি কীভাবে সহজে ব্যাংক সামান্য বিবরণী করা যায় সঠিক ভিডিও করছি। এই চারটা দিচ্ছে, এই চারটা একটু ভালো করে মুখস্থ করলে তোমরা অবশ্যই ব্যাংক সামান্য বিবরণীটা একটু ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো, আদায়ের জন্য জমাকৃত 10,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আমার কি আদায়ের জন্য, মানে একটা চেক দিয়েছে, চেকটা ব্যাংকে জমা করে ব্যাংকে এটা আদায় হয়নি, তো এটা আমরা ব্যাংক বেশি দেখেছিলাম, এটা কিন্তু বিয়োগ হবে। মানে যখন নগদান বইতে আমরা কি ব্যাংক হিসেবে ব্যাংকে ডেবিট দিকে দেখেছি, জমা দেখেছি, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে দেখতেছি ওটা আদায় হয়নি বা কোনো কারণে বা সেটা কি টাকাটা আদায় করা যায় নাই, তাহলে এটা কি আমরা কিন্তু নগদান বই যোগ করেছি, কিন্তু সেটা বিয়োগ হবে। কী হবে? আদায়ের জন্য জমাকৃত চেক যা আদায় হয়নি 10,000 টাকা। এবং তোমরা এই স্টেটমেন্ট দেখলে দেখবা, এখানে এসে দেখো আদায়ের জন্য, এই যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত বা নগদানমুক্ত হয় বা কোনো কারণে আদায় হয়নি, এটা 1 নম্বর পয়েন্টে। আচ্ছা, এরপর আসো, তারপরে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যিত চেক, মানে আমরা চেক জমা দিয়েছি ব্যাংকে, সেটা ডিজমা রয়েছে, ব্যাংক ডিজমা রয়েছে, তাহলে সেটা কি আমরা যখন ব্যাংকে তখন যখন চেকটা জমা দিই তখন আমরা নগদ ডেবিটে মানে নগদ জমা দেখাই দিই। এখন নিজের প্রত্যাখ্যিত চেক অবশ্যই কি যোগ হবে, ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যিত চেক, ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যিত চেক 8,000 টাকা। এবার আমার স্টেটমেন্টটা দেখলে তোমরা অবশ্যই পাবে ব্যাংক প্রত্যাখ্যিত বা ব্যাংক ডিজনার হলে যে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যিত ব্যাংক, এটাই হবে 1 নম্বর পয়েন্টই, এটা 1 নম্বর পয়েন্টই। আচ্ছা, এরপর আসো, কেবল এরপর আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক আমাদের সুদ দিয়েছে, সেটা ব্যাংকের মাধ্যমে সুদ দিয়েছে, কিন্তু আমরা নগদান বই আমরা ব্যাংক স্টেটমেন্টে দেখি ব্যাংক আমার সুদ দিয়েছে, তাহলে আমার ব্যাংক অবশ্যই জমা হয়েছে। এখন আমি নগদান বইতে সেটা জমা দেখাবো। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1,500 টাকা। তারপর আসো, ব্যাংক চার্জ 300 টাকা, ব্যাংক চার্জ করেছি, আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক চার্জ করে দিলে আমার ব্যাংক কমে যাবে না, তাহলে অবশ্যই তাহলে ব্যাংক কমে গেলে আমরা কী লিখবো, ব্যাংক কর্তৃক দার্জিলিত চার্জ 300 টাকা। এই দুইটা পয়েন্ট, ব্যাংক কর্তৃক সুদ দিলে সেটা যোগ হবে, আর ব্যাংক চার্জ করে সেটা বিয়োগ হবে। এটা স্টেটমেন্টে আছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় বা ব্যাংক কর্তৃক সুদ আদায় বা বিল আদায় কি ডেবিট হবে, এবং ক্রেডিট হবে কি ব্যাংক চার্জ, ব্যাংক কর্তৃক জমাকৃত সুদ বা ব্যাংক কর্তৃক দার্জিলিত বিয়োগ হবে। তোমরা স্টেটমেন্টে দেখলে আশা করি মোটামুটি বুঝতে পারবে। এরপর আমরা এগুলো এটার সাথে এগুলো যোগ করলে যোগফল হয় 9,500, 88,200 সাথে 9,500 যোগ করলে 97,700, এবং যেগুলি বিয়োগ হবে বিয়োগগুলো হচ্ছে কত, 10,8,300 মিলে 18,300। এবার 97,700 থেকে 18,300 বাদ দিলে 19,400 টাকা। তো ব্যাংক কর্তৃক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অধিকত 79,400 টাকা। আচ্ছা, এগুলো 2 নম্বর প্রশ্ন। এবার 3 নম্বর প্রশ্ন বলছে, কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এমন লেনদেন পরিমাণ, মানে ব্যাংক স্টেটমেন্টে বা ব্যাংক বিবরণীতে যেগুলো লিপিবদ্ধ হয়েছে সেই লেনদেনগুলো দেখাতে বলছে। যেমন আমি বলি কর্তৃক সরাসরি ব্যাংকে জমানো, এটা কিন্তু ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে, নগদের মাধ্যমে হয়নি।
তারপর হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। এটা কিন্তু কি ব্যাংকের মাধ্যমে ব্যাংক নিজে নিজে এটা ব্যাংক স্টেটমেন্টে সুদটা যোগ হয়েছে। এবং 6 নম্বর ব্যাংক চার্জ, এটাও কি এই চার্জটাও কি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চার্জ হয়েছে ব্যাংক স্টেটমেন্টে। তো তাহলে আমরা এখানে দুটা দেখতেছি, একটা হচ্ছে কি দেওয়া কিন্তু সরাসরি ব্যাংকে জমাদান, এটা নগদানভুক্ত হয় না, এটা ব্যাংকের মাধ্যমে হয়েছে, আমাদের মাধ্যমে হয় না। আর 5 হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত 1500 টাকা এবং ব্যাংক চার্জ 300 টাকা। এই তিনোটাই লেনদেন কিন্তু কি ব্যাংকের মাধ্যমে হয়েছে। তোমরা দিলে দেখতে পারো, লাগবে কি এখানে একটু চক করো, গাড়ির কষ্ট সম্বন্ধে কেবলমাত্র ব্যাংক বিবৃতি বিবৃতি হচ্ছে এমন লেনদেন পরিমাণ। এক হচ্ছে দেওয়া কর্তৃক সরাসরি ব্যাংকে জমানো 3000 টাকা, ব্যাংক কিন্তু মঞ্জুরিত সুদ 1500 টাকা, ব্যাংক কিন্তু আর্জিকৃত চার্জ 300 টাকা। এই তিনোটাই লেনদেন ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়েছে, সেটা নগদের মাধ্যমে লেনদেন হয়নি। তাহলে তিনোটা যোগ করলে কত হয়? 4800 টাকা। 4800 টাকার উত্তর কেবলমাত্র ব্যাংক বিবরণী বিরুদ্ধ হয়েছে এমন লেনদেনে 4800 টাকা। তোমরা অবশ্যই ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর আমি যথাসাধ্য আমি সেটা জবাব দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমি যে এগুলো করেছি, এই যে সমাধানগুলো করেছি, তোমরা যদি এই সমাধানগুলো পেতে চাও অবশ্যই তোমরা আমাকে মেল অ্যাড্রেসটা দিয়ে দিও, আমি মেলে এগুলো পাঠিয়ে দিই তোমাকে। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখিও, ভিডিওগুলো লাইক দিয়ে রাখো। খুদা হাফেজ, থ্যাংক ইউ।